আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমার তো দেখা যায় চোর পালালে বুদ্ধি বাড়ে, এতক্ষণ ওড়না ছাড়া ছিলে, তখন খেয়াল ছিল না? শোনেন অনল, আপনি ইদানিং খুব বেশি কথা বলেন। আমাকে একটা জবাব দিন, রামিমের কথা কিভাবে জানতে পারলেন? সেটা তোমার জানার বিষয় না, তবে এক জায়গায় বাড়ি তৈরি করার সময় পূর্বের ওনার সম্পর্কে তো জানতে হবে। মালিকের ব্যক্তিগত জীবন জানাও নিশ্চয়ই আবশ্যক না? তা নয়, তবে আমি জানি, আরো বহু কিছু জানি। সেসব কি? এমনকি তোমার দরকারেও একটা জিনিসটা জানি। অনল মৃদু হাসল। বেলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কান্তিমান মধুর কণ্ঠের এই পুরুষটির মস্তিষ্কের প্রত্যেকটি কোষে যে ষড়যন্ত্র উল্লাসরূপে ছুটাছুটি করে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই হাসিটা বলে দিচ্ছে কিছু একটা ভুল আছে কথার মধ্যখানে। বেলির মন থেকে একটা শব্দ উচ্চারিত হলো, সাবধান। আমার দরকারি জিনিস সেটা কি? মাই ললিতা, জানার আগে সাবধান হও, কারণ সেটা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে এবং পাওয়ার পথ মোটেও সহজ না। হেয়ালি পছন্দ নয় আমার অনল। রামিমের লিখে যাওয়া তার রজনীগন্ধার জন্য শেষ চিঠিটা নিশ্চয়ই পছন্দ হবে, কি বলো? বেলি নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কিছু সময়ের জন্য স্থির দৃষ্টিতে অনলের দিকে তাকিয়ে থাকে। আপনি মিথ্যা বলছেন, এমন কোনো চিঠি নেই। থাকলে সেটা কেন আমার কাছে এলো না? ধরে নাও চিঠিটা পথ ভুলে গিয়েছে, সেটিকে সঠিক দিশাতে পৌঁছে দেওয়ার জন্য আমি এসেছি। আপনি কেন আসেন? আমি কে মাই ললিতা? তুমি জিজ্ঞেস করছো আমি কে? হ্যাঁ। বেলির চোখে মুখে আশঙ্কা। অনল আস্তে ধীরে বলল, আমি তোমার স্বপ্ন। সুখের নাকি এঁকে বেঁকে চলা কালচে সাপের মতন ভয়ঙ্কর দুঃস্বপ্ন? তা নির্ভর করবে তোমার উপর। আপাতত জানি চিঠিটা তুমি সহজে পাবে না। অনল, আমাকে চিঠিটা দিয়ে দেন। আমি জানতে চাই সে শেষবার কি বলেছিল। নো, আই সেইড নো ললিতা। সেটা কি তাহলে আমি কখনো পাবো না? পাবে, সঠিক সময় এলে। বেলির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, যেন হারানো কোনো বস্তু সে ফিরে পেয়েছে। অনলের মনটা হঠাৎ কেমন করে উঠল। যে প্রণয় সে এই মেয়ের চোখে রামিমের জন্য দেখছে তা কেন সহ্য হচ্ছে না। তুমি রামিমকে অনেক ভালোবাসো? ভীষণ। কেন কেন ভালোবাসো? অনল হঠাৎ শুধালো। অনলের প্রশ্নটা হঠাৎ আক্রমণাত্মক মনে হলো বেলির নিকট, কিন্তু সে চিঠির লোভে পাত্তা দিল না। এহেন অবজ্ঞা গ্রহণ করতে না পেরে অনলের শরীর ঘামতে লাগলো, মুখটা সহজে লাল হয়ে উঠল। স্মরণে হলো সে যদি আর এক মুহূর্ত এখানে থাকে তবে বেলির জন্য তা ভালো হবে না। কোনো বিদায় সম্ভাষণ না করে দ্রুত রুমের বাহিরে চলে গেল। বেলি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আজ 4 দিন, তবে মনটা তার ভীষণ অসুস্থ। মাথাতে নানাবিধ চিন্তা ঘুরপাক খাচ্ছে। রামিমের চিঠিটা মুখ্য কারণ হলেও প্রশ্নটা থেকে যাচ্ছে অনলকে নিয়ে। হসপিটালে হুট করে আগমন, এক রহস্যময় চিঠির কথা, সব কেমন ধোঁয়াশা। বেলি যে তার সাথে কথা বলার চেষ্টা করেনি তা নয়, তবে অনল তাকে এড়িয়ে চলেছে, ভীষণভাবে এড়িয়ে চলেছে মানুষটা। আশ্চর্যভাবে বেলি তাকে মনে করেছে অনেক বেশি। এই যে যেমন হাতে থাকা রোমিও জুলিয়েট বইটি মনে করিয়ে দিচ্ছে অনলের হাসিটাকে। একটি ধাক্কা খেয়ে ধ্যান ভাঙল বেলির। নীলক্ষেত এমনিতে ভিড়ের জায়গা, আবার আজকে একটু বেশি মানুষ, এক জায়গায় দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। দোকানদার ছেলেটিকে জিজ্ঞেস করলো, বই নেবেন? না, এটা আছে আমার কাছে, আমি অন্য একটা বই নিব। একটি ইংলিশ নভেল হাতে তুলে নিল বেলি। এই বই সম্পর্কে বিশেষ সে জানে না। দাম মিটিয়ে সে সামনে হাঁটা দিল। খানিকটা দূরে এগিয়ে গিয়ে থমকে গেল। অনল দাঁড়িয়ে আছে। বেলি কি তাকে ডাকবে? আচ্ছা, এই পুরুষটির প্রতি ইদানিং কেন সে আকর্ষণ বোধ করে? নিছক বয়সের দোষে?
শারীরিক চাহিদা বলে উড়িয়ে দেওয়া যায় না। অনল, বেলির ডাকটা অনলের অবধি পৌঁছাতে পারেনি, কারণ পুরুষটি একটি মেয়ের সাথে গভীর আলোচনাতে ব্যস্ত। বেলির রাগ উঠল। সবসময় মেয়েদের আশেপাশে থাকবে, তবুও নিজেকে সংযত করে পুনরায় ডাকলো। চিঠিটা নিয়ে আলোচনা করা দরকার আছে, কিন্তু এবারও নিরাশ হতে হলো। তড়িঘড়ি করে সেদিকে এগিয়ে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে নিচ্ছিল সে। তৎক্ষণাৎ কনুইতে টান খেয়ে সোজা হয়ে দাঁড়ালো। হাতের বইটা নিচে পড়ে গেল। একজন 27-28 বছরের যুবক সামনে দাঁড়িয়ে আছে। বেলির প্রতি কনসার্ন দেখিয়ে বলল, আপনি ঠিক আছেন? জি ধন্যবাদ। আমি আসলে একজনকে ডাকতে গিয়ে খেয়াল করিনি। কাকে দেখছিলেন? জি, আপনি তাকে চেনেন? বেলি শুধালো। ছেলেটি গম্ভীর মুখে জবাব দিল, হ্যাঁ, একজন ক্রিমিনালকে পুলিশ অবশ্যই চিনবে। হ্যালো, আমি অফিসার সাদাব এনাম চৌধুরী। ক্রিমিনাল? উনি? দেখতে ডিস্টেন্স, তাই তো? আমাদের চেনা জানা তো অনেক ভুল থাকে বেলি। আপনি আমাকেও চেনেন? কিছুক্ষণ কথা বলা যাবে? ভয় নেই, আমি সত্যি অফিসার। বেলি দ্বিধা নিয়ে মাথা দুলালো। সাদাব তাকে হাতের ইশারায় এগিয়ে যেতে বলল। তারা খানিকটা দূরে চলে যাওয়ার পর অনল পেছনে ফিরে তাকালো। হঠাৎ তার মনে হলো কোথাও কোনো কিছু ভুল ঘটে গেল। অনল, অভ্র, সমাজে থাকা সেই এক ছদ্মবেশী ক্রিমিনালের নাম। নারীবাজ, ড্রাগ ডিলিং, খুন সহ বহু খারাপ কাজের সঙ্গে যুক্ত। তার বাবা সিকিন্দার সাহেব অবশ্য ছেলের কীর্তি সম্বন্ধে ঠিকঠাক জানে না। সাদাবকে থামিয়ে দিল বেলি। আশেপাশে একবার তাকিয়ে দেখলো কেউ তাদের দেখছে কিনা। অবশ্য যারা বসে আছে এখানে তারা সকলে কাপল, নিজেদের মধ্যকার বোঝাপড়া করতে ব্যস্ত। বেলি অসন্তোষ প্রকাশ করে বলল, আমাকে দেখতে আপনার উচ্চমানের গাধা মনে হচ্ছে। অবশ্যই না, আপনি সম্পূর্ণরূপে সুস্থ, সবল ও পরিপূর্ণ একজন মানুষ। না, হতে পারে না। তা নয়, একজন পুলিশ অফিসার বিকেল বেলা এই রাস্তার ধারে গাছতলায় বসে কিনা আমাকে শোনাবে একজন কোন কোন অংশে ক্রিমিনাল। ঠিক আছে, আমি দেখতে ভীষণ বোকাশোকা। সাদাব হেসে ফেলল। বেলির কথা বলার ধরন একদম বাচ্চাদের মতন। এই যে যেমন ভাবে এখন ঠোঁট উল্টে কথাগুলো বলল, তাতে মনে হচ্ছে মাথাতে হাত বুলিয়ে দেওয়া যাবে। দুঃখিত বেলি, কিন্তু এখানে আমি যা বলে চলেছি তা মিথ্যে নয়। অনল কি অনেক বেশি নারী সঙ্গ উপভোগ করে না? আমি যতদূর জানি আপনি তার পিএস। করে, সেটা নিজস্ব পার্সোনাল ব্যাপার। আমাকে এটা বলেন যে কোনো মেয়ে তার ব্যাপারে কমপ্লেন করেছে, করলেও প্রাক্তনরা। আপনি একটা কথাকে প্রাক্তন ট্যাগ দিয়ে নর্মালাইজ করতে যাচ্ছেন। ওনার ব্যাপারে কমপ্লেন আছে, তা যদিও লিখিত না। মৌখিক ও প্রুফবিহীন একটা মানুষের ওপর অ্যালিগেশন লাগানো উচিত নয়। আমি একটা মানুষের ওপর এমনিতেই বলা কিছু বাক্য বিশ্বাস করব না যদি না নিজে দেখি। বাহ, দেখা যাচ্ছে অনলকে আপনি অনেক বিশ্বাস করেন। সে আপনার কি হয়? চমক ভাঙল বোধহয় বেলির। সত্যি সে অনলের ব্যাপারে ঋণাত্মক মন্তব্যগুলোর বিপরীতে আক্রমণাত্মক হয়ে উঠেছে, অথচ সে নিজেও পুরুষটার ওপর নারী ঘটিত বিষয় নিয়ে বিরক্ত ছিল। নিজের মধ্যে এত বড় পরিবর্তন দেখে শঙ্কা বোধ করল। মিস্টার সাদাব এনাম, নিজের কথাকে এই দিক সেদিক নিয়ে যাওয়ার স্বভাব থাকলে তা আমার ক্ষেত্রে চলবে না। এছাড়া আমার সাথে কথা বলতে পারছেন কোনো আইনি পারমিশন ব্যতীত, এটা কি অনেক নয়? অবশ্যই, অবশ্যই। যা বলেছিলাম, মিস্টার অনল নারীদের নিজের স্লেভ হিসাবে রাখে। এখন আপনি বুদ্ধিমতী, বিস্তারিত বলতে হবে না নিশ্চয়ই। প্রমাণ যদি চান তাহলে আমি দিতে পারবো, কিন্তু তা বোধ হয় আপনার পছন্দ হবে না। মুখ টিপে হাসল সাদাব। এ সময় তার গালে একটি টোল পড়ে। দেখতে অবশ্য সুন্দর লাগে। বেলি ওদিকে নজর না দিয়ে বলল, প্রুফ দেখার ক্ষেত্রে এনাফ স্ট্রং আমি। অবশ্যই। আপনার কাছে ইয়ারবাডস আছে? জি। ওয়েল, গুড। সাদাব ফোন বের করলো,
ভিডিও অপশনে গিয়ে একটা ভিডিও প্লে করলো। বেলি শুনতে পাচ্ছে সেখানে একটি মেয়ে ভীত কণ্ঠে তার উপর হয়ে যাওয়া অত্যাচারগুলোকে বর্ণনা করছে, কিন্তু আশ্চর্যজনকভাবে কোথাও অনলের নাম নিচ্ছে না। অনেক বিশ্রী বর্ণনা দেখে ফোনটা ফিরিয়ে দিল বেলি। কপালে ভাঁজ ফেলে বলল, আমাকে এসব দেখানোর বিশেষ কারণ? ধারণা করা হচ্ছে নেক্সট টার্গেট আপনি। একটু খোঁজ নিয়ে জানতে পেরেছি আপনার প্রতি তার অনেক পেশন। ভিডিওতে একবারও মেয়েটি অনলের নাম বলেনি। সেক্ষেত্রে আপনি যা বলেছেন সেসবে আমি ঠিকঠাকভাবে সায় দিতে পারবো না। দুঃখিত। যদি আপনি সত্যি পুলিশ হন সেক্ষেত্রে ধন্যবাদ সতর্ক করার জন্য। আমার কথা শুনুন বেলি, আপনি অনেকটা বিপদে পড়ে আছেন এখন, ভবিষ্যতে পস্তাবেন। সাদাবের কথাতে বিরক্ত অনুভব হলো বেলির। সঠিক কোনো প্রমাণ ছাড়া এভাবে কারোর ওপর দোষারোপ করার মেয়ে সে নয়। উল্টো যে স্বইচ্ছাতেই স্লেভ হয়েছে সেখানে অন্যায়ের প্রশ্ন থাকা উচিত নয়। সাদাব ডাকতে গিয়েও থেমে গেল। আশেপাশের মানুষ তাকিয়ে আছে। আশ্চর্যভাবে যতগুলো মেয়েকে সে অনলের বিরুদ্ধে সাবধান করতে গিয়েছে সকলের প্রতিক্রিয়া এমন ছিল। কেউ কেন বিশ্বাস করছে না কিছু। কিছু মানুষের রাগ হয় পানির মতন, আবার কিছু মানুষের রাগ জ্বলন্ত অগ্নিকুণ্ড, যেন সবকিছু ধ্বংস করে দেয়। অনল ঠিক দ্বিতীয় প্রকৃতির মানুষ, সহজে রাগে না, কিন্তু রেগে কোনো রকমের হুঁশ থাকে না। সিকান্দার সাহেবের ওপর ভীষণভাবে চটে গিয়েছে সে। মাতৃভক্তি চিরকাল তার বেশি। পিতা ও পুত্রের সম্পর্ক তিক্ত হওয়ার কারণ হলো অনলের অতিরিক্ত গহনার প্রতি ভালোবাসা। পুড়ে যাওয়া হাতটাকে অনেক ধীরে ধীরে ঔষধ লাগিয়ে দিচ্ছে সে। গহনা ব্যথায় মুখ বিকৃত করছে। রাহিমা পাশে দাঁড়িয়ে আছে মুখটা গোমড়া করে। ঘটনা বিশেষ কিছু নয়। সিকান্দার সাহেব রেগে গিয়ে খেয়াল করেনি যে তার এক ধাক্কায় গহনা গরম পানির উপর গিয়ে পড়েছে। দুর্ভাগ্য হলো তখন অনল বাড়িতে ছিল। সিকান্দার স্থির কণ্ঠে বলল, অনল, তোমার মাকে হসপিটালে নিয়ে যাও, ইনফেকশন হয়ে গেলে সমস্যা হবে। আপনি একটা কথাও বলবেন না মিস্টার সিকান্দার? আমার মায়ের ব্যাপারে আমি বুঝবো। অনল ঠান্ডা কণ্ঠে বললেও অনেক ভারী শোনালো তা। সিকান্দার নাকশ সুরে বলল, আমি তোমার বাবা। আর এই মহিলা হচ্ছে আমার মা, যাকে আপনি সর্বদা আঘাত দিয়ে গিয়েছেন। দেখেন আজ কতটা কষ্ট পাচ্ছে সে। একটা কথা বলেন, এই নারীর উপর এত রাগ কেন আপনার? ঠিক কোন কারণে? আমার রাগ নেই, সাধারণ তর্ক। ঠিক সাধারণ তর্ক? যার রেশ ধরে ধাক্কা দিয়েছেন এই নারী যে আপনার 3 সন্তানের মা, সে নিশ্চয়ই ধাক্কা ডিজার্ভ করে না। গহনা ছেলের হাত ধরে বলল, বিশ্বাস করো মা, বাবা দেখে অনেক কিছু বলি না তা নয়, আমি অনল এত ভালো মানুষ নই। রাহিমা, মাকে রুমে নিয়ে যাও, আমি আসছি। কাল ডক্টরের কাছে নিয়ে যাব। এত রাতে নিয়ে গিয়ে অন্তত সিকান্দার সাহেবের সম্মানে আঘাত করতে চাই না। রাহিমা মাথা দুলিয়ে গহনাকে নিয়ে চলে গেল। অনল 1 মিনিটও বাসায় থাকলো না। এখন সে উদ্দেশ্যহীন রাস্তায় হাঁটবে কিছুক্ষণ। গেটের বাইরে বের হতে বেলির সঙ্গে দেখা হয়ে গেল। চমকে মেয়েটা অনলকে শুধালো, আপনার কাছে দরকার ছিল, ওই যে চিঠি। বাকি কথা শেষ করতে পারেনি মেয়েটা। তাকে টেনে নিয়ে একদিকে চলছে অনল। রাত হওয়াতে তাদের ওপর নজর দেওয়ার মানুষ নেই। হাতে বেশ টান অনুভব হচ্ছে বেলির। অনল কি কিছু নিয়ে রেগে আছে? অবশেষে থামলো নানান রঙের পুরুষটি। ল্যাম্পপোস্টের আলোতে দাঁড়া করালো বেলিকে। সিমেন্টের দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বেলিকে এক মনে দেখছে। চোখের দৃষ্টিতে কামনা নাকি বৃষ্টি খুঁজছে পুরুষটি। বেলি নিজেও হেলান দিল দেয়ালে। ফিসফিস করে শুধালো, কি দেখছেন আপনি অনল? দেখছি আমার মনে থাকা শুভ্র নির্মল নিষ্পাপ ফুলটিকে তোমার রূপে। বেলি হেসে ওঠে। আচ্ছা, যে এত সুন্দর করে কথা বলতে জানে সে কি কখনো ক্রিমিনাল হতে পারে? কখনো আকাশের দিকে তাকিয়ে সেটির বিশালতা অনুভব করেছেন অনল? দীর্ঘ রাতের সূচনাতে নিকষ কালো অন্ধকারে এক নাগারে তাকিয়ে দেখবেন হারিয়ে যাবেন।
অন্যরকম মায়াতে। বেলির কণ্ঠে এক ধরনের নীরবতা, ক্ষণে ক্ষণে তার শীতল করে তোলে অন্তঃকরণ। দেয়ালে পিঠ ঠেকিয়ে মেয়েটিকে আকাশপানে তাকিয়ে আছে। অনল দীর্ঘশ্বাস ফেলে শুধালো, আমি যে তোমাকে টেনে নিয়ে এলাম ললিতা, এতে রাগ হয়নি? না, কারণ আপনার আশেপাশে থাকার ফলে অনুভব হচ্ছে কিছু নিয়ে ভীষণ ডিস্টার্ব ফিল করছেন। ওয়াও, অনুমান করার শক্তিটা দারুণ তোমার। অনল সামনের রাস্তার দিকে তাকালো। এখান থেকে 2 মিনিট হাঁটলে দারুণ একটা চায়ের দোকান আছে। মূলত নানান পদের সঙ্গে সামান্য একটু চা পাতা দিলে সেটিকে চা বলা চলে না, তবে খেতে সুস্বাদু। অনল বেলিকে বলল, চা দিতে যাবে আমার সঙ্গে এখন, এই মুহূর্তে? যদি না অ্যাডভান্টেজ নেন তবে যেতে পারি। তুমি তো আমার, সেখানে অ্যাডভান্টেজ নেওয়ার কিছু নেই অন্তত। এসো আমার সঙ্গে। অনল ও বেলি পাশাপাশি হেঁটে চলেছে। তাদের বেশিরভাগ দেখা হয় রাতে। জিনিসটা একদিক থেকে দেখতে গেলে উপভোগ্য ভীষণ। দোকানের কাজটায় পৌঁছে 2 কাপ চা অর্ডার করে দিল। ললিতা, বলো তো, সাধারণ ভাষা ও কবিতার ভাষার মধ্যে পার্থক্য কি? শব্দের অলংকার কিংবা বিস্তর বর্ণনাতে। তাহলে জানো, জীবনও কিন্তু কবিতার মতন, দেখতে অতি সাধারণ একটা বিষয়। একজন মানুষ সারাদিন খাচ্ছে, ঘুরছে, শিক্ষা গ্রহণ করছে, সব একদম পারফেক্ট, তবুও এখানে একটা কিন্তু থেকে যায়। আপনার মন খারাপের কারণ কি অনল? হুম, এই পৃথিবীতে সেই পুরুষের মতন বোকা অন্য কেউ নেই যে নিজের মনের কষ্টের কথা প্রিয় নারীকে জানাবে। চা তাদের সামনে দিয়ে গেলে সেখানে আস্তে করে চুমুক দিল বেলি। মাটির কাপে খেতে ভালো লাগছে। হঠাৎ তার একটা বিষয় মনে হলো, আর্তনাদ করে বলে উঠল, আমার কাছে তো টাকা নেই অনল, কিভাবে কি হবে এখন? তোমার এই মাসের স্যালারি থেকে রেখে দিব, চিন্তা করো না। তুমি যেহেতু কারণ ঋণ রাখো না। জি, একটা বিষয় বলেন, আপনি প্রচুর বই পড়েন, সেটা কেন চেহারাতে বোঝা যায় না? জ্ঞানীর গুণ যদি চেহারাতে বোঝা যেত তাহলে চোরের চুরি থাকতো চোখে। বেলি উসখুস করে উঠল হঠাৎ। দুপুরে বলা সাদাবের কথাগুলো কি সে জিজ্ঞেস করবে? পরক্ষণে ভাবল, বলার কোনো মানে নেই, এর থেকে বরং জলদি চা শেষ করা যাক। অনলকে আজ কেমন রহস্যময় লাগছে। ভয় ভয় লাগলো বেলির। চায়ের বিল মিটিয়ে দিয়ে বেলি ধন্যবাদ সূচক কণ্ঠে বলল, আমার এখন বাসায় ফিরতে হবে। যে বিষয়ে কথা বলতে এসেছিলাম তা পসিবল না আপনার জন্য। থামো ললিতা, আমি তোমাকে যাওয়ার অনুমতি দেইনি এখনো। 1 মিনিট অনল, আমি কেন আপনার অনুমতির অপেক্ষা করব? এই প্রশ্ন আসা বৃথা। বেলি অনলের মুখ বিবরের দিকে তাকালো। দুর্বোধ্য এক হাসি ফুটে উঠেছে। মিষ্টি এক বাতাস এসে পুরুষটির চুলগুলো এলোমেলো করে দিল। দামি কলনের সুগন্ধে মেয়েটার মনে বিষণ্ণতা নামে। ধীরে ধীরে রাত বাড়ছে, চারিধারে মানুষ কমে আসছে। আমি আসছি অনল। হাতে শক্ত করে টান অনুভব হলো বেলির। টেনে একদম বুকের সাথে মিশিয়ে দিল অনল। ফিসফিস করে বলল, আমার বাইরনের কবিতা ঠিক এই মুহূর্ত থেকে তোমাকে নিজের বলে ঘোষণা করলাম আমি। আপনার কথার অর্থ কি অনল? আমি সেগুলো বুঝতে পারছি না। বুঝতে হবে না, তুমি শুধু আমার ললিতা। অনুভূতির তীব্র ঝাপটা এসে দুজনের শরীর স্পর্শ করে গেল। বেলি জানে না অনল হঠাৎ কেন একথা বলল, তবে কিছু গভীরতা যেমন খুঁজে বের করা যায় না, ঠিক এখানেও বোধহয় সেরকম হলো। বাড়ি ফিরে বেলি অনেকক্ষণ নিজের রুমে বসে রইল। অনলের বারংবার অধিকার বোধ দেখানো তার মনে অনেকগুলো প্রশ্ন এনে দিচ্ছে। 1, মানুষটা এত রহস্যময় কেন? 2, সাদাবের কথার সত্যতা কতখানি? আপাতত বেলি এসব একপাশে রেখে নিজের ল্যাপটপ নিয়ে বসলো। কিছুক্ষণ প্রেজেন্টেশন রেডি করলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 1টা বাজে। আড়মোড়া ভেঙে সে জানালার কাছটায় এসে দাঁড়ালো। রাতের নীরবতা আবার সবকিছুকে মোহাচ্ছন্ন করে তুলেছে। বেলির শরীর শিউরে উঠল। হঠাৎ তার ফোনে
মেসেজের শব্দ হলো। অচেনা নাম্বার থেকে এসেছে। আমার কথা আপনি বিশ্বাস করেননি বেলি, তবে অনলকে সঠিক পরিচয় জানতে আপনাদের বাড়ি থেকে কিছু দূরে থাকা বারে চলে আসুন। ভয় নেই, আপনি পুলিশ প্রোটেকশনে থাকবেন। মেসেজটা দেখে রাগ উঠে গেল বেলির, কারণ সে কিছুক্ষণ আগেও অনলকে দেখে এসেছে। তাছাড়া অচেনা একটা লোকের কথায় রাত করে বাহিরে যাওয়ার মেয়ে নয় সে। এটা সত্য যে সে ক্যারাটে জানে, নিজের সুরক্ষা করতে পারবে, তবুও এমন বোকামি করবে না। রুমের লাইট বন্ধ করে একবার ঘুমানোর চেষ্টা করলো, তবে মনটা মানছে না। অনলকে নিয়ে সে এতটা কৌতূহলী কেন? মাথা ছিঁড়া যাচ্ছে বেলির। নিজের সাথে অনেকক্ষণ দ্বন্দ্ব ভুগে অবশেষে বেলি সিদ্ধান্ত নিল সে যাবে। এর পূর্বে তার কিছু ছেলে ফ্রেন্ডকে মেসেজ করে লোকেশন সহ সব পাঠিয়ে দিল। কাছে পিঠে তাদের বাড়ি, তাই বাড়ির বাহিরেই থাকবে তারা। এখন প্রথম কাজ হলো সন্তর্পণে বাড়ি থেকে বের হওয়া। মেয়েটা এমন করার সাহস পাচ্ছে, অতীতে এমন বহু কাজ সে করেছে। দ্রুত পোশাক বদলে মুখে মাস্ক লাগিয়ে বের হয়ে গেল। দেখতে সাধারণ একটি বিল্ডিং হলেও ভেতরে নেশার আড্ডা চলছে। গেটের কাছটায় এসে বেলি সাদাবকে দেখতে পেল। মুখে মাস্ক থাকলেও চোখ দেখে চেনা যাচ্ছে। তাকে ইশারাতে ভেতরে যেতে বলল। বেলি দীর্ঘশ্বাস ফেলে যেতে লাগলো। মনের এক পাশ বলছে বন্ধুরা বাহিরে আছে, কোনো সমস্যা হবে না, তবে ভয়ও লাগছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে ভেতরে প্রবেশ করলো বেলি। ভেতরে লাউড মিউজিক চলছে। এক পাশে সীসা টানার ব্যবস্থা করা হয়েছে, সেদিকে সাদাব ইশারা দিল। অনল বসে আছে। আশেপাশে কিছু মেয়ে একদম তার গা ঘেঁষে। বেলির বুকটা ধক করে উঠল হঠাৎ। একটু আগে এত সুন্দর করে কথাগুলো বলছিল যে পুরুষ, গভীর রাতে সে এমন নষ্ট মানব হয়ে উঠল কেন? অনলকে ভালোভাবে দেখার জন্য আরেকটু কাছে গেল বেলি। এহেন সময় পুরুষটির দিক ঠিক তার উপর এসে থামলো। বেলি নিশ্চিন্ত মুখে মাস্ক ও মাথায় হ্যাট থাকায় অনল তাকে চিনবে না। এছাড়া সে জিন্সের উপর লং টপস পরে এসেছে, যা তার সাধারণ পোশাকের সাথেও যায় না। অথচ সে চোখও সরাচ্ছে না। দীর্ঘ 2 মিনিট তার দিকে তাকিয়ে থেকে পাশের মেয়েগুলোকে অনল কিছু বলে ওঠে তার দিকে এগিয়ে এলো। নিজেকে যথাসম্ভব সংযত করে একপাশে দাঁড়িয়ে থাকলো মেয়েটা। সে তো জানতো বারগুলোতে আলো কম হয়, তবে এখানে ভিন্ন কেন? বেশ কিছু ভাবতে পারলো না। অনল পাশে এসে দাঁড়ালো। মেয়েটির মন কাঁপছে। ধীরে সুস্থে সরে যেতে নিবে, তখন থামিয়ে দিল অনল। জোরে একটা চড় বসিয়ে দিল মেয়েটির গালে। মুখের মাস্ক টেনে খুলে ফেলে দিল। চোয়াল শক্ত করে ধরে বলল, তুমি কাফনের কাপড় জড়িয়ে পড়লেও আমি চিনতে পারবো। এখানে আসার খেসারত দিতে হবে মাই ললিতা। এতগুলো মেয়ের সঙ্গে রাত 1টাতে বারে বসে থাকতে পারেন, অথচ আমাকে চড় মারলেন কোন সাহসী মিস্টার অনল? আপনার হাতকে আস্ত রাখবো না আজ আমি। ও তাই? এসো, চর এখন লেফট গালে এসে পড়েছে, এরপর পড়বে রাইট গালে। সাহস কত বড় মেয়ে তোমার? আপনার সাহস কত বড়? যত বড় ততটা দেখতে গেলে নিজের সাহসের লেভেল 1000 গুণ বাড়াতে হবে। এখানে আসার কারণ বলো। কুইক, এখনই এই গান বন্ধ করতে বলো তো কেউ। অনলের মুখ বিবর রক্তিম হয়ে উঠেছে, যেন আগ্নেয়গিরির গলিত প্রস্তরাদি অথবা নিউক্লিয়ার বিস্ফোরক পদার্থ, যে কোনো সময় চারিধার ধ্বংস করে দিবে। বেলি খেয়াল করলো বারংবার হাত মুঠো করে সংযত করছে। ক্লান্ত সুরে বলল, এখানে কোনো ছেলের সাথে এসেছো ললিতা? কে সে? কেন এলে? কারণ বলো আমাকে। বলবো না, একদম বলবো না। গানটা এতক্ষণে বন্ধ হয়ে গিয়েছে। উৎসুক জনতা তাদের দেখছে। অনল পুনরায় শুধালো, আমাকে এখানে আসার কারণ বলো। তা নয় আমার থেকে বেশি খারাপ কেউ হবে না। এটা ভালো জায়গা নয় মেয়েদের জন্য। আপনার জন্য অনেক জায়গা তাহলে। ছি, চরিত্রহীন। বেলিকে চমকে দিয়ে অনল জোরালো ভাবে তার চোয়াল চেপে ধরল। দুজনের নিঃশ্বাসের মেলবন্ধন ঘটল। আক্রোশে অনল বলল, এই মুখ যখন আমার বিরোধিতা করে তখন একটুও ভালো লাগে না ললিতা, একটু না। শুধু জেনে রাখো, বাংলাদেশের প্রেক্ষাপটে বাড়ি আসা ছেলেগুলো শতভাগ চরিত্রহীন হয় না, কিন্তু এখানে আসা মেয়েরা মোটেও স্বভাবে ভালো নয়। সত্যি যা তা বলে আপনার বাজে কথাগুলো সত্য বলে প্রমাণ করতে চাইবেন না। ওয়েল, আমি না হয় খারাপ, কিন্তু তোমার ভাই তো ভালো। তবে দেখো তো সে এখানে কি করছে।
বেলি হকচকিয়ে উঠল, ভ্রু কুচকে শুধালো। আমার ভাই। নিজের বিপদ নিজে ডেকে আনলে বেলি। অনল পকেট থেকে ফোনটা বের করলো, কাউকে নিচে আসতে বলে ভাবলেশহীন মেয়েটার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সিয়ামকে নিচে আসতে দেখে বেলি আকাশ থেকে পড়লো যেন। বেলি, তুই এখানে কেন? তুমি এখানে কেন ভাইয়া? সেই কৈফিয়ত খুব বেশি জরুরি না। তুই রাতের বেলায় এখানে কেন সেই প্রশ্ন বেশি জরুরি। সিয়াম, মজার কথা শোনো। সে মুখে মাস্ক, চোখে চশমা ও মাথায় হ্যাট দিয়ে এসেছে। তোমার বোন কি স্পাই? নিশ্চয়ই খুনি ধরতে এসেছে। হেই সকলে সাবধান হও, আমাদের মাঝে একজন স্পাই এসেছে। হাতুড়ি ডক্টরের মতন, যাকে হাতুড়ি স্পাই বলে। বেলি, দ্য হাতুড়ি স্পাই। অনলের তীব্র বিদ্রুপমূলক শব্দে বেলির মনটা কেমন করে উঠল। এত খারাপ কথা কেউ বলে নাকি? সে পুনরায় কিছু বলতে যাবে, এর পূর্বে সিয়াম ধমকে শুধালো। এখানে আসার কারণ কি বেলি? জলদি বল। আছে কারণ কিছু। সত্য বলতে ভাইয়া, আমি খারাপ উদ্দেশ্যতে আসিনি। বাবা জানলে অনেক খারাপ হবে। বাসায় চল জলদি। তুমি এখানে কি করছিলে? সিয়াম দীর্ঘ শ্বাস ফেলে বলল। স্ট্রেস রিলিজ করার অনেক উপায় আছে। অনল মাঝখান থেকে বলল। আজকাল স্ট্রেস রিলিজ করতে এসে চরিত্রহীন তকমা পেতে হয়। তোমার বোনকে বলো আমরা একই সাথে এসেছি এখানে। সিয়াম মাথা দুলালো। বেলি তবুও ঋণাত্মক বোধক ভঙ্গিতে বলল। তোমাদের দুজনের একজনের কথাও আমার বিশ্বাস হলো না। আমি বাসায় যাচ্ছি। রেগে বেলি বাড়ির পথের দিকে হাঁটতে আরম্ভ করলো। পেছন পেছন সিয়াম যেতে নিলে অনল থামিয়ে বলল। বাড়িতে গিয়ে তোমার বোনের গালে বরফ লাগিয়ে দিবে। কেন? চর মেরেছি আমি, এখানে দেখে মাথা ঠিক ছিল না। মানে আমার বোনের গায়ে হাত তোলার সাহস পাও কিভাবে তুমি? আশ্চর্য, তুমি আর তোমার বোন শুধু সাহসের কথা বলো, একবারও ভাবলে না অধিকার কোথায় পেলাম। অধিকার নিয়ে নিয়েছি। শেষের বাক্যগুলো অনেকটা নিচু স্বরে বলল অনল। সিয়াম কোনো তর্কে যেতে আগ্রহী হলো না, কারণ এখানে দাঁড়িয়ে থাকলে বেলি একা চলে যাবে। সে চলে গেলে দীর্ঘশ্বাস ছাড়লো অনল। সে জানে চরটা দেওয়া উচিত হয়নি, তবে মেয়েটার এখানে আসার কারণ কি ছিল, বিষয়টা ভাবাচ্ছে তাকে। কালকে আমার জন্য আপনার চড়া খেতে হয়েছে, ভীষণ সরি। আজ বাইরে দেখা করবেন, বাকি কথা না হয় তখন বলা যাবে। সাদাবের মেসেজটা দেখে খুব বিরক্ত হলো বেলি। এই একটা লোকের জন্য কতগুলো কথা শুনতে হয়েছে সিয়ামের থেকে। এছাড়া সে ভেবে নিয়েছিল পুরো বিষয়টা তার বাবার কাছে যাবে। ভাগ্যিস যায়নি। ফোনটা রেখে আইস প্যাক আবার গালে রাখলো। সে বুঝতে সক্ষম হচ্ছে না ওটা অনলের হাত ছিল নাকি শক্ত লোহা। মনে হচ্ছে পুরো শক্তি দিয়ে দিয়েছে। আসবো বেলি? শশী দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি চাইলো। বেলি হাত নাড়িয়ে ভেতরে আসতে বলল। তুই এভাবে গালে ব্যথা পেলে কিভাবে বলতো? কোনো দরকার ছিল আপু? অনল এসেছে, তোর সাথে কি গুরুত্বপূর্ণ কথা আছে। ও লোক আমাদের বাসায় কেন এলো? বেলি, ওই লোক কি? অনল ভাইয়া বল। বেলি বিদ্রুপ হাসলো মনে মনে। অনল যদি তাকে কখনো ভাই ডাকতে শোনে তবে নিশ্চিতভাবে অজ্ঞান হবে। একটা বিষয় ভেবে শিহরিত হলো, যে পুরুষটা তাকে পছন্দ করে, অথবা বেলির এই শিহরণ কেন জাগলো। তাদের কথার মাঝে উপরে উঠে এলো অনল। খুবই সাধারণ পোশাক পরনে। বেলির অন্তঃকরণে যদিও ভূমিকম্প তৈরি হলো। শশীকে অনল নিচে চলে যেতে বলল, যদিও যেতে চায়নি। পরবর্তীতে কি ভেবে যেন চলে গেল। তুমি বড্ড এলোমেলো বেলি, এভাবে কেউ ঘর গুছিয়ে রাখে? কেন এসেছে? নিজ ইচ্ছাতে আসিনি, সিয়াম ডেকেছিল। তোমাকে চর মারার জবাবদিহিতা চাইল। আমিও বললাম এটা উচিত হয়নি, আমার মাফ চাওয়া উচিত। উচ্ছ্বসিত হয়ে বেলি বলল, দেখেছেন আমার ভাই ঠিক কতটা ভালোবাসে আমাকে। সরি বলতে এসেছেন তো, যান মাফ করে দিলাম। বেলির মন তো অনেক বড় যে। অনল বাঁকা হাসলো। ধীরে ধীরে বেলির একদম কাছে এসে মুখোমুখি হলো। ফিসফিস করে বলল, অনল শয়তানের রাজা, আমার প্রিয় স্ট্রবেরি। এত সহজে মাপ চাইব বুঝলে কিভাবে? বরং তোমাকে এখন আরেকটু জ্বালাবো। অন্য কাউকে ভালোবাসো? কারো কথাই সেখানে গিয়েছিলে? আমি অনেক পজিটিভ ললিতা।
হুট করে অনল একটা কাজ করে বসলো। বেলির কপালে দুম করে চুমু খেয়ে বসলো। বেলি কপালে চুমু খেয়ে কেঁপে উঠল। ধাক্কা দিয়ে পুরুষটিকে সরিয়ে দিতে চাইল। হায়, ফুলকি আর ভোমরের শক্তির সঙ্গে পারে। তার হাত শক্ত করে বুকে চেপে ধরল অনল। মাই ললিতা, এখন আবার সাহসের কথা বলো না, কারণ তোমাকে চর বা চুমু খেতে ব্যাড বয়ের কোনো সাহসের প্রয়োজন নেই। প্রচন্ড আক্রোশে সুপুরুষটির বৃহদায়তন বক্ষে ধাক্কা দিল বেলি। সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা। এইমাত্র ঘটা অঘটনে সে মস্তিষ্কের ভেতর থেকে শূন্যতা অনুভব করে। হাত উঁচু করে সপাটে চর বসাতে চাইল অনলের গালে, কিন্তু এর পূর্বে শক্ত করপুটে বাধা পড়ল তার হাতটি।